মেসিকে নিয়ে এসে যেভাবে তাকে অপমান করা হলো, এবং শুধু অপমান নয়, সাথে সাথে যারা গাটের টাকা খরচ করে টিকিট কেটে যারা গেল, যত সময় তার পারফরমেন্স দেখতে পেল না। বিড়ি, তেরেঙ্গা, গুটকা থেকে শুরু করে সিগারেট, মদ, গাঁজা সম্পূর্ণরূপে পশ্চিমবাংলায় বন্ধ করা দরকার। স্যার, প্রথমেই বলবো, যুবকদের শারীরিক বিকাশ ছাড়া মানসিক বিকাশ সম্ভব নয় বলে সুন্দর একটা বাক্য নিয়ে এসেছে। কিন্তু আমি প্রথমেই জানতে চাই যে এই মাত্র সামান্য 490 কোটি টাকা দিয়ে এই এত বড় স্পোর্টসের ফিল্ড আছে, কিভাবে সেটাকে পৌঁছানো যাবে? বিগত অর্থবর্ষ তথা 2025-26 অর্থবর্ষে যেটা বরাদ্দ হয়েছিল 840 কোটি টাকা, সেখানে বরঞ্চ বাড়া তো দূরের কথা, এক্ষেত্রে ছাঁটাই হয়েছে। তাই আমি অনুরোধ করব, সাপ্লিমেন্টারি বাজেটে এটা ইনক্রিজ করা হোক, অর্থ আরো বরাদ্দ করা হোক। কারণ হচ্ছে এই বইতে, বাজেট বইয়ের 22 নম্বর পেজে আমি দেখছিলাম সমস্ত বিধানসভার ক্ষেত্রে 5 কোটি টাকা ব্যয় করে একটি মিনি ইনডোর স্টেডিয়ামের স্থাপনের কথা বলা হয়েছে, যেটা এই আর্থিক বছরে 100টি এই সুযোগ দেওয়া হবে। 294 × 5 যদি করি 1470 কোটি টাকার ব্যাপার থাকছে, কিন্তু এই আর্থিক বছরেই শুধু 500 কোটি টাকার মিনি ইনডোর স্টেডিয়ামের কথা বলা হচ্ছে, কিন্তু বরাদ্দ হয়েছে 490 কোটি টাকা। তাহলে বাকি ফিল্ডের কাজগুলো কিভাবে হবে? স্পোর্টস নিয়ে কতটা সিরিয়াস সরকার, জবাবি ভাষণে নিশ্চিতভাবে দেবে। স্যার, আমি স্পেসিফিক কটা বিষয়ের উপরে বলবো। নেতাজি সুভাষচন্দ্র বোস ক্রীড়া পরিকাঠামো উন্নয়ন, স্বামী বিবেকানন্দ যুব উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে কোনো জায়গায় 15 লক্ষ টাকা সহযোগিতা, কোনো জায়গায় জিম বা আনুষঙ্গিক বিষয়ে 3 থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকার সহযোগিতার কথা বলা হচ্ছে। এটাকে সাধুবাদ জানিয়ে শুধু এতটুকু কথা বলবো, বিগত দিনে দেখেছি আমরা ক্লাবকে 2 লাখ 1 লাখ পাইয়ে দিয়ে যেভাবে রাজনীতিকরণ হয়েছে, খেলার মাঠ ছেড়ে দিয়ে গ্রাম বোর্ড, ক্লাবের বা আমোদ প্রমোদের ক্ষেত্রে টাকাটা ব্যবহার হয়েছে, এক্ষেত্রে না হয় তার জন্য যথেষ্ট নজরদারি, তদারকি করতে হবে। স্যার, এখানে বিবেকানন্দ যুব ভারতী স্টেডিয়ামের কথা উল্লেখ করেছে, ফিফা ওয়ার্ল্ড কাপ আন্ডার-17 এর কথা বলেছে। একটা বিষয় মনে হয় ছেড়ে গিয়েছে, আমি একটু মনে করে দিতে চাই। 13ই ডিসেম্বর 2025 সালে এক ভয়াবহ ঘটনার সাক্ষী আমরা দেখলাম। সারা বিশ্বের দরবারে আমাদের মাথায় হেঁট হলো, একটা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্লেয়ার মেসিকে নিয়ে এসে যেভাবে তাকে অপমান করা হলো, এবং শুধু অপমান নয়, সাথে সাথে যারা গাটের টাকা খরচ করে টিকিট কেটে যারা গেল, যত সময় তার পারফরমেন্স দেখতে পেল না, কিন্তু মূল উদ্যোক্তাকে অ্যারেস্ট করা হয়েছে, তারপরে সে জামিন পেল। কিন্তু এখনো পর্যন্ত কারণটা কি কারণে কি হয়েছে, এবং যারা টিকিট কেটে খেলা দেখতে গিয়েছে তাদের টিকিটের টাকা ফেরত দেওয়ার ব্যাপারেও কোনো বিবেচনা বা আলোচনা, কোনো শব্দ এই বাজেটে দেখলাম না। আমি আশা করব মন্ত্রী মহাশয়ের কাছে এই বিষয়টা তদারকি করা দরকার, প্রয়োজনে তদন্ত কমিটি গঠন করে টাকাটা কিভাবে ফেরত দেওয়া যায় যারা টিকিট কেটে গিয়েছিল সে বিষয়টা দেখার। স্যার, উত্তরবঙ্গে একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম স্থাপনের জন্য 20 কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। অবশ্যই সাধুবাদ জানাই, কারণ উত্তরবঙ্গে বারবারে আমরা দেখছি অবহেলিত হচ্ছে। আমি তো মনে করি কলকাতায় যে ধরনের ফুটবল নামি দামি ক্লাবগুলো আছে, উত্তরবঙ্গে কেন নাই? যথেষ্ট উত্তরবঙ্গে ফুটবলের প্রচলিত আছে। এই বিশ্বকাপে দেখা গিয়েছে কিভাবে উন্মোদন ওখানে ছিল দর্শকদের মধ্যে। তা ওখানেও একটা স্টেডিয়াম হচ্ছে, কিন্তু ডিটেলস প্রজেক্ট রিপোর্ট কোথায়, প্রজেক্ট কস্ট কত, এখানে উল্লেখ নেই। শুধুমাত্র 20 কোটি টাকা বলে ছেড়ে দেওয়া হয়েছে। স্যার, স্পোর্টস ইউনিভার্সিটি, অবশ্যই এটা একটা যুগান্তরকারী পদক্ষেপ হবে, কিন্তু ইতিপূর্বে আমাদের পশ্চিমবাংলায় নেতাজি সুভাষ ইউনিভার্সিটি অফ স্পোর্টস 2025 সালে একটি প্রাইভেট বিল এসেছিল। জানি না ওই অগ্রগতি কি আছে, তবে ওই বিলের আমার এক জায়গায় সেকশন 10-এ আমার অবজেকশন ছিল, যেখানে ভিজিটর হিসাবে চিফ মিনিস্টারকে ডাকা হয়েছিল, স্বাভাবিক নিয়মে গভর্নর থাকার কথা। আমি অনুরোধ করব এই প্রাইভেট ইউনিভার্সিটির অগ্রগতি নিয়ে তিনি বলবেন। শুধু স্যার স্পোর্টস ইউনিভার্সিটি করে দিলে হবে না, স্পোর্টস স্কুল করতে হবে, স্পোর্টস কলেজ করতে হবে, সাথে সাথে শারীরিক শিক্ষার যে সমস্ত অলরেডি অনুমোদিত পদ আছে, শূন্য পদ যেগুলো আছে, সেগুলোকে যথাযথ পূরণের ব্যবস্থা করতে হবে। স্যার, স্পোর্টস একাডেমির কথা অনেক উল্লেখ করেছে। আমি শুধু একটা ছোট্ট তথ্য দিতে যাই, যেখানে প্রায় এই বাজেট থেকে উপেক্ষা হচ্ছে সেটা ভলিবল, ওই ডিসিপ্লিন থেকে আমি উঠে এসেছি। স্যার, এখানে আমাদের পশ্চিমবাংলা যে মহিলা ভলিবল টিম আছে, অন্যান্য স্টেটের থেকে সবসময় 3 বা 4 র্যাঙ্কে থাকে, কিন্তু ভলিবলের একটা ভালো একাডেমি না থাকার ফলে আবার ইন্ডিয়ার মধ্যে ওয়েস্ট বেঙ্গল টপে আসতে পারে না। তাই বিভিন্ন একাডেমির কথা উল্লেখ থাকলেও ভলিবল একাডেমির কথা উল্লেখ নেই। আমি অনুরোধ করব মন্ত্রী মহাশয়কে যে একটা ভালো ভলিবল একাডেমি করা হোক। স্যার, নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে যে যুব সচেতনতার অভিযান আছে, এখানে আমি 2টো পয়েন্ট বলবো। একটা স্যার,
বিড়ি তেরেঙ্গা গুটখা থেকে শুরু করে সিগারেট মদ গাঁজা সম্পূর্ণরূপে পশ্চিমবাংলায় বন্ধ করা দরকার, কারণ যুব সমাজ যেভাবে আসক্ত হয়ে পড়ছে তা ক্ষতি হচ্ছে। দ্বিতীয় স্যার যেটা হচ্ছে অনলাইন গেমের ফলে এতটা আসক্তি হয়ে যাচ্ছে, WHO মতে এই অনিয়ন্ত্রিত গেমিং আসক্তি এক প্রকার মানসিক রোগ, যাকে গেমিং ডিসঅর্ডার বা ডিজিটাল মাদকও বলা হচ্ছে। তাই আমি অনুরোধ করবো আমার দেশের সরকার দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং অ্যাক্ট 2025 যেটা রুল হিসেবে 2026 এসেছে, তাকে সামনে রেখে এবং দ্য ওয়েস্ট বেঙ্গল গ্যাম্বিং অ্যাক্ট অ্যান্ড প্রাইজ কম্পিটিশন অ্যাক্ট 1957 কে সামনে রেখে একটা আইন তৈরি করা দরকার, যে আইনের মাধ্যমে এই অনলাইন গেমকে কন্ট্রোল নেওয়া যায়। স্যার স্পোর্টস মেডিসিনের কথা বলা হয়েছে, অবশ্যই এটাকে স্বাগত জানিয়ে বলবো ক্রীড়াবিদদের পুষ্টিগত অবস্থা সম্পর্কে সচেতনের জন্য একটা অভিজ্ঞ সম্পন্ন লোকের বা অ্যাপয়েন্টের কথা বলা হয়েছে। আমি এখানে স্যার বলবো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে যারা গ্রাম থেকে উঠে আসছে প্লেয়ার হিসাবে আর্থিকভাবে দুর্বল, বিগত বাম সরকারের আমলে প্রতিভাবান প্লেয়ারদের জন্য স্টাইপেন্ডের ব্যবস্থা ছিল, যেটা আমিও নিয়মিত পেতাম, কিন্তু বিগত 15 বছরের সরকার সেটাকে বন্ধ করে দিয়েছে। আমি অনুরোধ করবো এই পুষ্টির কথা মাথায় রেখে এবং তাদের যাতায়াতের জন্য, প্র্যাকটিস থেকে বাড়ি ফেরার জন্য, এই ট্রাভেলিং অ্যালাউন্সের জন্য এক প্রতিভাবান প্লেয়ারদের জন্য একটা ভাতা নতুন করে ব্যবস্থা করা হোক। স্যার ক্রীড়ানীতির কথা বলা হয়েছে, আমি একটা শুধু এখানে শুধু যোগ করব, এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে যে কটা রাজ্য স্তরে ক্রীড়া সংস্থা আছে প্রত্যেকটাকে ডিসলভ করে দেওয়ার প্রয়োজন আমি মনে করছি। নতুন করে কমিটি তৈরি হোক এবং যারা যোগ্য ব্যক্তি তাদেরকে সেখানে ইনক্লুড করা হোক। স্যার আমাকে একটু 1 থেকে 1.5 মিনিট এক্সট্রা টাইম দেবেন, কারণ আমি স্যার এই ফিল্ড থেকে এসেছিলাম, আমি ভেবেছিলাম একটু টাইম বেশি পাবো, কিন্তু দুর্ভাগ্য পাইনি। সেই বিষয়ে আমি বিতর্কে জড়াবো না, শুধু স্যার বলবো যে এখানে চাকরির কথা বলা হয়েছে, আমি অনুরোধ করব বিগত বাম সরকারের আমলে স্পোর্টস কোটায় 2% সংরক্ষণ ছিল। যেমন স্যার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, ফায়ার ব্রিগেড, ফুড অ্যান্ড সাপ্লাই, স্টেট ট্রান্সপোর্ট থেকে শুরু করে দা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের মতো ক্ষেত্রে স্পোর্টস কোটায় 2% রিক্রুটমেন্ট ছিল, কিন্তু আমার বর্তমানে সেটা বন্ধ হয়ে গেছে। আমি অনুরোধ করবো 2% থেকে বেরিয়ে সেটা 5% হোক। তবে হ্যাঁ, আন্ডার 21 তথা ইউথ লেভেলে যারা ন্যাশনাল টিমে গিয়েছে, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে গিয়েছে, তাদেরকে নিয়মিত চাকরির ব্যবস্থা করলে আমাদের পশ্চিমবাংলা রাজ্যের স্পোর্টসের মান বাড়বে। গত বিধানসভাতে যখন প্যারিস অলিম্পিকে মানু ভাকের গোল্ড আপনার পদক পেয়েছিল, আমাদের এই হাউসে তাকে আমরা ফেলিসিটেট করেছি, কিন্তু 117 জন প্লেয়ার প্যারিস অলিম্পিকে পারফরমেন্স করতে গিয়েছিল, দুর্ভাগ্য আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে মাত্র 3 জন গিয়েছিল। এখন দেখলে স্যার দেখা যাবে সারা ভারতবর্ষে একটা সময় ছিল বাঙালি ফুটবলাররা 11 জন 12 জন করে থাকতো, কিন্তু এখন ভারতবর্ষে যে ফুটবল টিম আছে সেই টিমের আপনি যদি নামের লিস্ট দেখেন বাঙালি ফুটবলারদেরকে খুঁজে পাওয়া যাবে না। সুতরাং ফুটবল মাঠ থেকে শুরু করে ক্রিকেট, ভলিবল, আরো যে ডিসিপ্লিনগুলো আছে সেইগুলো যথাযথ লক্ষ্য দিতে হবে। পরিশেষে স্যার আমার একটাই দাবি, আমাদের ভাঙড় বিধানসভাকে একটা সময় মারামারি হানাহানি হিসাবে দেখানো হতো, কিন্তু অ্যাকচুয়াল ওখানকার যে ক্রীড়া প্রতিভা আছে, অসামান্য ক্রীড়া প্রতিভা, তাদের নিজস্ব উদ্যোগে তারা যথেষ্ট রাজ্য এবং জাতীয় স্তরে পারফর্ম করেছে। পিউঢালি বক্সার ভাঙড় থেকে উঠে এসেছে। এই কদিন আগে 400 মিটার রিলে যে এসেছে তৌরা খাতুন ভাঙড় থেকে, বিশেষভাবে সক্ষম, বুলবুল নাম তার, সে ইন্টারন্যাশনাল পারফরমেন্স করে দেশের জন্য গোল্ড নিয়ে এসেছে। তাই পরিশেষে স্যার অনুরোধ একটাই, ভাঙড়ে একটা স্পোর্টস কমপ্লেক্স দেওয়া হোক। ধন্যবাদ স্যার।